প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। শুরু করতে যাচ্ছি সাগরময় ঘোষের লেখা সম্পাদকের বৈঠকে বইটির দ্বাদশ পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। সম্পাদককেও যে লেখকরা কখনো কখনো পাঠকের দরবারে আসামির মতো হাজির করিয়ে ছাড়েন, তারই এক করুণ ও তিক্ত অভিজ্ঞতা আমার একবার ঘটেছিল, যার উল্লেখ মাত্র করেছিলাম কয়েক মাস আগের এই বৈঠকে, যেদিন আড্ডার অন্যতম গপ্পবাদ সভ্য বিশুদা এসে বলেছিলেন, প্রভাতদেব সরকারের পূজা সংখ্যার গল্প বিনিয়োগ পড়ে জনৈক পাঠক লেখককে হাতের কাছে না পেয়ে তার দাদাকেই বেধড়ক পিটিয়েছে। সেই সঙ্গে বিশুদা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন, এই বলে যে যেহেতু গল্পটি আমিই প্রকাশ করেছি, সেহেতু উক্ত মারকুটে পাঠক নাকি আমাকেও রেহাই দেবে না। লেখকদেরও বলিহারি। আজকাল কোনো কোনো গল্প লেখকদের মধ্যে কিছুকাল যাবৎ একটা প্রবণতা দেখা দিয়েছে যে বাস্তব জীবন ও চরিত্র নিয়ে গল্প লিখতে হবে, কোনো রকম কল্পনার ভেজাল তাতে থাকবে না। যা ঘটেছে এবং যা দেখেছি হুবহু তাই নিয়েই গল্প হবে। আজকালকার পাঠকরা নাকি বাস্তব ঘটনাশ্রয়ী গল্প চায়, কল্পিত ঘটনায় তাদের অরুচি। আমার কিন্তু এতে আপত্তি ছিল না। আপত্তি হতো না যদি না এই বাস্তবধর্মী গল্প প্রকাশের পরিণাম এমন মর্মান্তিক পরিহাস রূপে আমার জীবনে দেখা দিত। বাস্তব ঘটনা নিয়ে লিখতে চান, লিখুন, গল্প হলেই হলো। এই গল্প হওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, এবং বাস্তব জীবনের কোনো একটি ঘটনাকে শিল্পকর্মে রূপ দেওয়াই হচ্ছে লেখকের কৃতিত্বের চরম সার্থকতা। প্রতিদিনই আমরা আমাদের চারিপাশে পরিচিত জনের জীবনে গল্পের মাল মশলা দেখতে পাই। রিয়ালিস্টিক সাহিত্যের মোহে পড়ে লেখক যদি মাল মশলাকে হুবহু লেখায় তুলে ধরেন, তা কখনোই গল্প হবে না, সেটা হবে রিপোর্টাজ। ফটোগ্রাফ আর শিল্পীর হাতে আঁকা ছবির যে প্রভেদ, রিপোর্টাজ আর গল্পেও সেই প্রভেদ। শিল্পী যখনই শহরের রাস্তার একটি ভিখারি বালিকার ছবি তুলির রেখায় ফুটিয়ে তুলেছেন, তখনই সেই বালিকার অন্তর্নিহিত বেদনার একটি বিশেষ অভিব্যক্তিকে তিনি দর্শকের কাছে তুলে ধরার প্রয়াসী। সেই সঙ্গে শিল্পী তার নিজের মনকেও সেই ছবির মধ্যে ঢেলে দেবার চেষ্টা করেন। তার মনের প্রতিক্রিয়া সেই ছবির প্রতি টানে ধরা পড়ে যায়। তাকেই বলে শিল্পকর্ম। গল্প রচনার ক্ষেত্রেও এই শিল্পকর্মই হচ্ছে প্রধান কথা। আমার যে অভিজ্ঞতার কথা আজ আপনাদের বলতে যাচ্ছি, তা আমার জীবনে কখনোই ঘটত না, যদি না প্রভাত পূজা সংখ্যার বিনিয়োগের মতো রিয়ালিস্টিক গল্প না লিখত। সে অভিজ্ঞতা বলার আগে বিনিয়োগ গল্পের সারার্থ আপনাদের কাছে না বলে রাখলে আমার এই অভিজ্ঞতার কাহিনীর মধ্যে যে বেদনা নিহিত আছে তা আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমি চাই আমার সেদিনের অভিজ্ঞতা আমার এই লেখার পাঠকদের সঙ্গে আরেকবার এক পংক্তিতে বসে সমান ভাগে ভাগ করে নিতে, এবং সেই জন্যেই কিছুকাল আগে এ প্রসঙ্গের একটু উল্লেখ করে আজ সবিস্তারে বলতে বসেছি। প্রভাতদেব সরকারের বিনিয়োগ গল্পের দুটি প্রধান চরিত্রই হচ্ছে দুই অন্তরঙ্গ বন্ধু, সুধাংশু আর দিব্যেন্দু। দুজনেই মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছাত্রজীবনে সুধাংশু প্রায় প্রতিদিনই দিব্যেন্দুর বাড়িতে যেত, আড্ডা চলত ঘণ্টার পর ঘণ্টা। বিধবা মায়ের একমাত্র অবলম্বন ওই ছেলে দিব্যেন্দু এবং মেয়ে সুনীতি। তাদের মানুষ করে তোলার জন্য আর্থিক সংকটের মধ্যেও মায়ের সংগ্রাম দিনের পর দিন সুধাংশু দেখেছে। দিব্যেন্দুর বোন সুনীতি বয়সে কচি খুকি হলে কি হবে, চেহারায় যেমন মাধুরী ছিল, তার চেয়ে বেশি ঢের মাধুর্য সে ঢেলে দিত তার গানের গলায়। এই গান শোনবার লোভেই সুধাংশু ছাত্রজীবনে দিব্যেন্দুর বাড়ি কারণে অকারণে গিয়ে আড্ডা জমিয়েছে। কলেজের পাঠ চুকিয়ে দিয়ে চাকরির ধান্দায় কে কোথায় ছড়িয়ে পড়ল, দুই বন্ধুর মধ্যে দীর্ঘকাল আর দেখা সাক্ষাৎ নেই। বহু বছর বাদে অকস্মাৎ দেখা হয়ে গেল সুধাংশুর সঙ্গে দিব্যেন্দুর। খবরের কাগজে সরকারি অফিসের একটা কেরানির কাজের বিজ্ঞপ্তি দেখে সুধাংশু দরখাস্ত করেছিল। সে দরখাস্তের কি হলো না হলো তার একটু খোঁজ খবর নিতে গিয়ে
হঠাৎ সে অফিসের সিঁড়িতে দেখা হয়ে গেল দিবেন্দুর সঙ্গে। দিবেন্দুর চেহারা, চালচলন, সাজ পোশাক সব পাল্টে গেছে। চেনবার উপায় নেই, একেবারে পাক্কা সাহেব। সুধাংশুকে প্রথমেই জানিয়ে দিলে ওরকম বাঙালি মার্কা ধুতি পাঞ্জাবি চেহারায় এই অফিসে কেরানির চাকরিও জোটে না। ইন্টারভিউতেই আনস্মার্ট বলে নাকচ হয়ে যাবে। আরও জানিয়ে দিলে যদিও সে সামান্য টাইপিস্টের চাকরি নিয়ে ঢুকেছিল, আজ সে বড় সাহেবের পিএ। আঙুল দিয়ে দেখিয়েও দিল অদূরে দরজায় লেখা আছে ডি মুখার্জি, পিএ। সুধাংশুর খোঁজ নিয়ে দিবেন্দু জানল সে এখন 5 ছেলের বাবা, সামান্য মাইনের চাকরি করে অন্যত্র। কিন্তু এই চাকরিটা পেলে পরিশ্রম কিছুটা লাঘব হয়, তাছাড়া কাজটাও মনের মতন। সুধাংশুর যাতে চাকরিটা হয়ে যায় সে আশ্বাস দিয়ে দিবেন্দু বললে একদিন ওর বাড়িতে আসতে। আগের বাড়িতে নেই, নতুন বাড়িতে উঠে গেছে। বোন সুনীতির বিয়ে দেবার জন্য খুবই চেষ্টা করছে। 1010-12 টাকা খরচ করতেও প্রস্তুত, কিন্তু বাংলাদেশে উপযুক্ত পাত্র মেলা দুরূহ বলেই বিয়ে দিতে পারছে না। বোনের বিয়ে দিতে না পারলেও নিজে কিন্তু এক বড় লোকের মেয়েকে সম্প্রতি বিয়ে করেছে। সে কথা সুধাংশুকে জানাতে ভোলেনি দিবেন্দু। দিবেন্দুর লম্বা চওড়া কথাবার্তা সুধাংশু যেন ভালো লাগলো না। মানুষটা যেন অন্যরকম হয়ে গেছে। তবু চাকরির আশ্বাস পেয়ে খুশি মনেই সুধাংশু চলে গেল। আসবার সময় কথা দিয়ে এলো একদিন ওর বাড়ি যাবে। কিছুদিন পর এক ছুটির দিন বিকালে সত্যি সত্যি সুধাংশুর রাস্তা আর বাড়ির নম্বর খুঁজে দিবেন্দুর বাড়িতে এসে হাজির। ওর অনুরোধে সুনীতির জন্য একটি ভালো পাত্রের সন্ধান জোগাড় করেছে, সেটা তাকে জানিয়ে আসা দরকার। আর সেই সঙ্গে চাকরিটারও একটু খোঁজ খবর। কড়া নাড়তেই কিছুক্ষণ পরে একটি নারী মূর্তি দরজা খুলে দিল। সুধাংশু চিনতে পারল সুনীতিকে। বয়সের স্বাভাবিক সৌন্দর্য কেমন যেন ম্লান হয়ে গেছে, অনেক দিনের ফোটা ফুল বৃন্তচ্যুত না হওয়ার মতো। দিবেন্দুর কথা জিজ্ঞাসা করতেই জানতে পারল শ্বশুরবাড়ি থেকে গাড়ি এসেছিল। দিবেন্দু বউকে নিয়ে কোথাও বেড়াতে গেছে। মা গেছে কালীঘাটে, বাড়িতে একাই আছে সুনীতি। সুধাংশু অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করল, তুমি তাহলে একলা আছো? একলাই তো থাকি। আজকাল গান টান গাও না? শুনবে কে? কেন, নিজে? সব জিনিস কি নিজের জন্য হয়? পর্দাতে আঁকা ছবির মতো স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সুনীতি। সুধাংশুর কথা ফুরিয়ে গেছে। অনেক কিছু জিজ্ঞাসা করবার ছিল, সব যেন গোলমাল হয়ে গেছে। সুধাংশু যাবার জন্যে উঠে দাঁড়াল। সুনীতিরও বোধহয় কিছু বলবার নেই। সুধাংশু চলে যাবার সময় আলো নিবিয়ে সদর দরজা বন্ধ করতে করতে সুনীতি যেন নিজেকে শুনিয়ে অস্ফুটে বলল, কেন মিথ্যে আপনারা চেষ্টা করছেন? আমি ভালোই আছি। সুধাংশু চমকে ফিরে তাকাল। অন্ধকারে আধ ভেজানো দরজার ফাঁকে দুটি সজল চোখ দেখা গেল মুহূর্তের জন্যে। তার সুদীর্ঘ কুমারী জীবনের কোনো দুঃখের কথাই বোধহয় সে বলতে চাইল। সুধাংশু সেই কথাই ভাবতে ভাবতে চলে এলো। 6 মাস পরে সুধাংশুর ইন্টারভিউর ডাক এলো। খুশি হলেও আর যেন চাকরিটার উপর তেমন লোভ নেই সুধাংশুর। দিবেন্দুর অফিস, দুবেলা হাম্বাকটার লম্বা লম্বা কথা শুনতে হবে। তবু হাতের লক্ষ্যে পায়ে ঠেলা ঠিক নয় ভেবে ইন্টারভিউতে যাওয়ায় স্থির করলে। বিদ্যাবুদ্ধি যখন তারও আছে, তখন দিবেন্দুর মতো উন্নতি সেও বা কেন করতে পারবে না? নতুন অফিসের হালচাল জানবার জন্যে সুধাংশু সোজা দিবেন্দুর ঘরে উপস্থিত হল। কিন্তু দরজা খুলেই সুধাংশু পিছিয়ে এলো। দিবেন্দুর জায়গায় অন্য লোক। অপ্রস্তুতি কাটিয়ে উঠে মিস্টার মুখার্জির কথা জিজ্ঞেস করতেই ভদ্রলোক বেল বাজিয়ে চাপরাশিকে ডেকে বললে, ডিপির ঘরে নিয়ে যাও। বেরিয়ে চাপরাশিকে সুধাংশু জিজ্ঞাসা করলে, ডিপি কন হ্যাঁ? চাপরাশি বললে, বড় সাহাব আছেন, ডিরেক্টর সাহাব। এতক্ষণে দিব্যেন্দুর নতুন পদের তাৎপর্য বুঝতে পারে সে। ডিরেক্টর অফ পার্সোনাল। দিব্যেন্দু
করেছে কি 500 থেকে একেবারে 1200? এবারে আমি বিনিয়োগ গল্পের শেষ কটি লাইন লেখকের ভাষায় হুবহু তুলে দিচ্ছি, যাতে মারপিটের উত্তেজক কারণটি কোথায় নিহিত তা আপনাদের ধরতে সুবিধা হয়। সুধাংশু ভাবলে এখানে চাকরি করার চেয়ে সরে পড়াই যেন ভালো। ওই দিবেন্দু এ অফিসের কর্তা, নিয়োগ বদলির দণ্ডমুণ্ড। বড় সাহেবের দরজার সামনে এসে সুধাংশু দাঁড়াল। বিদ্যুৎস্পৃষ্টের মতো একটা সন্দেহ তার মাথায় খেলে গেল। দিবেন্দুর এই পদোন্নতিতে নারী রূপ রস সুরের কোনো পরোক্ষ হাত নেই তো? মিসেস শিবলিঙ্গমকে দিবেন্দুকে এমনি সুনজরে দেখেছিল? কিসের বিনিময়ে সমৃদ্ধি দিবেন্দুর? সেদিন সুনীতির সঙ্গে সাক্ষাৎকারে এর যেন আভাস সুধাংশু পেয়েছিল। আপনারা মিথ্যে চেষ্টা করছেন, আমি ভালোই আছি। এর মানে কি? ডিরেক্টর সাহেবের কামরার একটা পাল্লা ফাঁক করে চাপরাশিটা তখনও অপেক্ষা করে। ঠিক এই মুহূর্তে বন্ধুকে সম্বর্ধনা করা উচিত হবে কিনা ভেবে ঠিক করতে না পেরেই বোধহয় সুধাংশু পা পিছিয়ে যায় ভয়ে। গল্পের এখানেই শেষ। গল্পটা পূজা সংখ্যায় প্রকাশিত হবার আগে প্রভাত নিজেই প্রথম প্রুফ দেখে দিয়েছিল। মেকআপ প্রুফ আমরাই দেখে দিয়েছি। পরের দিন সকালে প্রেসে ফর্মা ছাপতে যাবে। হঠাৎ সন্ধেবেলা টেলিফোনে প্রভাত বললে যে সে প্রুফটা আরেকবার দেখতে চায়, দু একটা শব্দ অদল বদল করতে হবে। সেদিন সন্ধ্যায় আমার একটু তাড়াতাড়ি বেরোবার তাড়া ছিল, তাই মেকআপ ম্যানকে বলে গেলাম প্রভাত এলে প্রুফটা ওকে আরেকবার দেখাতে। পরদিন সকালে অফিসে গিয়ে দেখি ফর্মা যেমনকে তেমন পড়ে আছে, ছাপাখানায় যায়নি। মেকআপ ম্যান প্রভাতের দেখা প্রুফগুলি আমার টেবিলে হাজির করে বললে, কি করে ফর্মা যাবে বলুন? সব গল্পটা তো আবার কম্পোজ করতে হবে। মানে? পেজ প্রুফের উপর তাকিয়ে দেখি লেখক সুধাংশুর বন্ধুর নামটা বদলে আগাগোড়া দিব্যেন্দু করে রেখেছে। গল্পের প্রতি লাইনেই সুধাংশুর বন্ধুর উল্লেখ, এবং তা বদলাতে গেলে সর্বটা পুনর্বার কম্পোজ করা ছাড়া উপায় নেই। লাইন ও যন্ত্রের অনেক সুবিধার মধ্যে ও একটি মস্ত অসুবিধা হচ্ছে, লাইনের একটি কমা বা দাঁড়ি বদলাতে হলে পুরো লাইনটাই আবার কম্পোজ করতে হয়। একবার ভাবলাম ফর্মা আটকে না রেখে যেমন আছে তেমনি ছেড়ে দিই, কিন্তু আগাগোড়া রিকম্পোজ হবে জেনেও প্রভাত যখন নামটা পাল্টেছে তখন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে মনে করেই সংশোধন করতেই বললাম। তখন কি আর জানতাম যে রিয়ালিস্টিক গল্প লিখতে গিয়ে প্রভাত দিবেন্দুর চাকুরি ক্ষেত্র, তার বাড়ির পরিবেশ, এমনকি তার পৈতৃক নামটাও হুবহু রেখে দিয়েছে। শেষ মুহূর্তে শুভবুদ্ধির উদয় হতে শুধু নামটুকু পাল্টে দিয়ে আইনকে হয়তো ফাঁকি দিয়েছে, কিন্তু যাকে নিয়ে গল্প তার কাছে তো ধরা পড়তেই হবে, এবং আইন যে সে আবার নিজের হাতেই নিয়ে বসবে। গল্প লেখার নেশায় বোধহয় সেদিন প্রভাতের সে হুঁশ ছিল না। দিবেন্দুর আসল নামটা ওই একই কারণে আপনাদের কাছে আমি প্রকাশ করতে অপারগ। সুতরাং প্রভাতের দেওয়া নামেই আমি এই কাহিনী বলছি। পূজা সংখ্যা প্রকাশিত হল মহালয়ার আগের দিন বিকেলে। মহালয়ার পরের দিন বিকেলে দুর্মুখ বিশুদা দুঃসংবাদ নিয়ে এসে আমার মধ্যেও ভয় ঢুকিয়ে দিলেন। পরদিন সকালে 7 দিনের ছুটি নিয়ে চলে গেলাম শান্তিনিকেতন। কাজ কি এ সময় কলকাতায় থেকে? 7 দিন পর কলকাতায় ফিরেই প্রথম খোঁজ করলাম প্রভাতের। কেন ও এ গল্প লিখে ওর বন্ধুকে এমন বেইজ্জত করল, আর কেনই বা মাঝখান থেকে প্রভাতের নিরীহ দাদা মার খেল। তাছাড়া দিব্যেন্দু এখনো ক্ষেপে আছে কিনা সেটাও জানা দরকার। সন্ডামার্কা চেহারা হলে কি হবে? শুনলাম প্রভাত 1 মাসের ছুটি নিয়ে তার পৈতৃক ভিটে বজবজের কাছে মালা গ্রামে চলে গিয়েছে। প্রভাতের মতো দশাসই চেহারার মানুষটার মনেও কি মার খাবার ভয় ঢুকেছে? তাহলে তো আমি কোন ছাড়। রীতিমতো চটে গেলাম প্রভাতের উপর। একবার সামনে পেলে হয়। অগত্যা ক্রোধটা মনে মনে পুষে রেখে প্রভাতের পুনরভ্যুদয়ের দিন গুনছি। দিব্যেন্দুকে আমি চিনি না। প্রভাতের অন্যান্য বাল্যবন্ধুদের মধ্যে যাদের সাহিত্যের নেশা আছে তাদের অনেকের সঙ্গেই আমার পরিচয় আছে। দিব্যেন্দুর সঙ্গে আমার কোনো পরিচয়ই নেই। গল্প পড়ে ওর চেহারার একটা আন্দাজ করে রেখেছিলাম।
সুটেড বুটেড টিপটপ সাহেব, হাতে সিগারেটের টিন। সুতরাং অফিসে যাওয়া আসার পথে সাহেবী পোশাক পরা যুবকদের দিকে সন্দেহের দৃষ্টি রেখেই চলাফেরা করতাম। বলা তো যায় না, জনারণ্যের মধ্য থেকে হয়তো সাহেবী পোশাকধারী দিব্যেন্দু আমার ঘাড়ে অতর্কিতে লাফিয়ে পড়তে পারে। একদিন দুপুরে অফিসে বসে আছি, টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে কথা বলছেন? আমি বিনয় ঘোষ। কি খবর বিনয়বাবু, ভালো আছেন তো? কি ব্যাপার? গম্ভীর গলায় বিনয়বাবু বললেন, ব্যাপার খুবই গুরুতর। বিখ্যাত ঐতিহাসিক প্রাবন্ধিক বিনয়বাবু আমাদের বহুকালের বন্ধু। একসময়ে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়র উনি ছিলেন নিয়মিত লেখক। 1940-41 সালের কথা। প্রতিদিন সন্ধ্যায় অফিসের পর আমরা দল বেঁধে আড্ডা দিয়েছি। সুবোধ ঘোষ, মন্মথনাথ সান্যাল, অরুণ মিত্র, স্বর্ণকমল ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য আর প্রভাত দেব সরকার ছিলেন আমাদের সেদিনের আড্ডার নিত্যসঙ্গী। এক একদিন এক একজনের আস্তানায় আমাদের আড্ডা বসত, গল্প বা প্রবন্ধ পাঠ হতো, আর তাই নিয়ে চলত চুলচেরা আলোচনা গভীর রাত পর্যন্ত। আমাদের মধ্যে বিনয় ঘোষ ছিলেন প্রভাতের পুরনো বন্ধু। এক পাড়ায় ওরা থাকত, এক কলেজেই পড়েছে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই সঙ্গে জনযুদ্ধের জোয়ারে আমাদের আড্ডার একদল ভেসে গেল অন্যদিকে। সাহিত্য ছেড়ে তখন আড্ডায় রাজনীতি নিয়ে শুরু হয়ে গেল তুমুল তর্ক বিতর্ক। তার ফলে দেখা দিল মতান্তর। মতের পার্থক্য ক্রমশ এত ব্যাপক হয়ে পড়ল যে আড্ডাই গেল ভেঙে। কে কোথায় ছিটকে পড়ল। মতান্তর ঘটলেও মনান্তর কখনো আমাদের মধ্যে ঘটেনি। রাস্তাঘাটে, সাহিত্যের সভা সমিতিতে দেখা হলে আমাদের পুরনো বন্ধুত্বের জের টেনেই ঘনিষ্ঠভাবে আলাপ করেছি। কিন্তু আমাদের সাহিত্যিক সত্তার মধ্যে সেদিন এমন একটা ব্যবধান তখন সৃষ্টি হয়ে গিয়েছে যে পুরনো আড্ডা আর দানা বাঁধতে পারেনি। রাজনীতির এমনই প্রভাব। সেই বিনয় ঘোষ টেলিফোন করে বললেন, ব্যাপার গুরুতর। প্রথমটা বুঝতেই পারিনি কি হলো। জনযুদ্ধের রাজনীতি ততদিনে থিতিয়ে এসেছে, সে উন্মাদনাও আর নেই। তাহলে বিনয় ঘোষ বললেন, আপনাদের পূজা সংখ্যায় প্রভাতের গল্প নিয়ে যে কাণ্ড হয়েছে, আপনি তা শুনেছেন? আমি বললাম, সবই শুনেছি, আমি তো প্রভাতের অপেক্ষায় বসে আছি, সে তো মালাগ্রামে গা ঢাকা দিয়েছে। দুঃখভরা কণ্ঠে বিনয়বাবু বললেন, তার ফলে কি কাণ্ড হয়েছে জানেন? উত্তেজনার বশে দিব্যেন্দু ওর অফিসের কর্মচারী প্রভাতের দাদাকে মেরেছে। এই নিয়ে সারা অফিসে হুলস্থুল। দিব্যেন্দুর উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে। শুধু তাই নয়, আজ কিছুদিন ধরে অফিসে যাচ্ছে না, বাড়িতেও থাকে না, খাওয়া দাওয়া বন্ধ করেছে। পাগলের মতো অবস্থা। ওর বৃদ্ধা মা দিনরাত কাঁদছেন। পরিবারে এ নিয়ে ভয়ানক অশান্তি। দিব্যেন্দু আমারও বন্ধু, আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছি যে যা হবার হয়ে গেছে, এর তো আর চারা নেই, কিন্তু কিছুতেই ওকে শান্ত করতে পারছি না। আশঙ্কা হচ্ছে সত্যি সত্যি না পাগল হয়ে যায়। এক নিঃশ্বাসে কথাগুলি বলে বিনয়বাবু থামলেন। আমি স্তম্ভিত। এর কি উত্তর দেব? কি প্রতিকার আমি করতে পারি? প্রভাতের রিয়ালিস্টিক গল্প লেখার যে এই পরিণাম হবে, আমি বা তা জানব কি করে? আমাকে চুপ করে থাকতে দেখে বিনয়বাবু আবার বললেন, আমি বুঝতে পারছি আপনি খুবই অপ্রস্তুত হয়ে পড়েছেন, কিন্তু আপনার একটু সাহায্য আজ একান্তই প্রয়োজন। দিব্যেন্দুকে আমি চিনি না, জানি না, তবু বিনয়বাবুর মুখে ওর এই অবস্থার কথা শুনে ওর প্রতি সহানুভূতি হল, সমবেদনায় মন ভরে উঠল। আমি বললাম, বলুন বিনয়বাবু, এই অবস্থায় আমি কি করতে পারি? বিনয়বাবু বললেন, আপনাকে শুধু ওদের বাড়িতে একবার যেতে হবে। ওদের বাড়িতে আমি যাব? বলেন কি? না বিনয়বাবু, তা হয় না। এরকম পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে অসম্ভব। আর যা কিছু বলুন, এ অনুরোধ আমাকে করবেন না।
দুঃখের সঙ্গেই বিনয়বাবু টেলিফোন ছেড়ে দিলেন। ছাড়বার আগে শুধু বললেন, আপনি যখন নিতান্তই যেতে চান না, তখন আর আপনাকে বিব্রত করব না। ওদের এই দুঃখের দিনে আপনি গেলে ওরা একটু সান্ত্বনা পেত। দেখি আমি কি করতে পারি। বিনয়বাবুর টেলিফোন পাবার পর মন এত দমে গেল যে অফিসের কাজে আর উৎসাহ নেই। দুশ্চিন্তায় রাত্রে ঘুম হল না। পরদিন বিকেলে বিশুদা হন্তদন্ত হয়ে আমার অফিসে এসেই বললেন, থানায় ডায়েরি করিয়েছেন? ডায়েরি? আমি থানায় ডায়েরি করতে যাব কোন দুঃখে? সে তো করবে প্রভাত। একেই তো বিনয় ঘোষের সঙ্গে টেলিফোনে কথা হওয়ার পর থেকে মন মেজাজ খিচড়ে আছে, তার উপর বিশুদার গুলতাপ্পি। একটু রেগেই বললাম, দেখুন বিশুদা, এসব ইয়ার্কি আর ভালো লাগছে না। অভিমানের সুরে বিশুদা বললেন, ইয়ার্কি হলো? যাক, আমার আর কি। খবরটা শুনে আপনার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম বলে অফিসের পর লোকের ভিড় ঠেলে ছুটতে ছুটতে আসা। বিশুদার মুখে আবার কি খবর? ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করতেই বললেন, আমার পাড়ার সেই ছেলেটা যে প্রভাতের দাদার অফিসে কাজ করে, সে আজ সকালে এসে বলে গেল যে পকেটে মস্ত এক ছোড়া নিয়ে সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। তাই বলছিলাম থানায় ডায়েরি করিয়ে রাখুন। বিশুদাকে আরেক ধাপ রাগাবার জন্যে হেসে বললাম, যুদ্ধের সময়ের গুজবে কান দেবেন না পোস্টারগুলো এখনো কলকাতার দেয়াল থেকে উঠে যায়নি। আপনার এ কথায় তাই আর কান দিলাম না। বিশুদা ততোধিক গম্ভীর হয়ে বললেন, কান দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা। কথাটা যে আপৎকালে গ্রাহ্য হবে না আমি তা জানতুম। আমার কর্তব্য আমি করে গেলুম। মহৎ কর্তব্যও সমাধা করে, অর্থাৎ আমার মনে আরও খানিকটা ভয় ঢুকিয়ে দিয়ে বিশুদা কেটে পড়লেন। তবু ভরসা করে বলতে পারলাম না যে একই পাড়ায় যখন থাকি একসঙ্গে বাড়ি ফেরা যাক, যদি আমার মানসিক অবস্থা ওর কাছে ধরা পড়ে যায়। পরদিন সকালে আমার বাড়ির 3তলা ফ্ল্যাটের দক্ষিণ ঘরের খাটের তাকিয়ায় ঠেস দিয়ে অর্ধশায়িত অবস্থায় খবরের কাগজ পড়ছি। অগ্রহায়ণের শেষ। আসন্ন শীতের মিঠে রোদ্দুর জানলা দিয়ে পিঠে এসে পড়ছে। গৃহিণীকে 1 কাপ গরম চায়ের ফরমাশ দিয়ে পত্রিকার সম্পাদকীয় স্তম্ভে মনোনিবেশ করেছি। এমন সময় দরজার কড়া নাড়ার শব্দ পেলাম। গৃহিণী এসে বললেন, একজন ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চান। একে আগে কখনো দেখিনি। সাহেবী পোশাক পরা কেউ নয় তো? না, একেবারে খাঁটি বাঙালি। তাহলে পাঠিয়ে দাও। এই বলে আমি কৃষ্ণের কপট নিদ্রার মতো অর্ধশায়িত অবস্থাতেই খবরের কাগজের কপট পাঠক সেজে দৈনিক পত্রিকাটা মুখের উপর মেলে ধরলাম। ভাবখানা যেন ঝানু সাংবাদিক আমি, সংবাদের নির্যাস নিতেই বড়ই ব্যস্ত। আগন্তুক ঘরে ঢুকতেই আর চোখে তার মুখের দিকে তাকিয়ে কাগজ ফেলে রেখে উঠে টান হয়ে বসলাম। ভদ্রলোককে আগে কখনো দেখিনি, কিন্তু মুখের সরল বিনম্র হাসিটির মধ্যে যে আন্তরিকতা ফুটে উঠেছিল আমাকে তা আকর্ষণ করল। পরনে মালকোঁচা মারা ধুতি, গায়ে ঘি রঙের পপলিন শার্ট, হাতের আস্তিন গোটানো। বয়স অনুমান করলাম প্রাক 30 হবে। যুবকটি দাঁড়িয়েই ছিলেন। বসবার জন্য অনুরোধ করতে কুণ্ঠিত চিত্তে চেয়ারে বসে বললেন, সকালবেলায় আপনাকে বিরক্ত করতে এসেছি, অপরাধ নেবেন না। না এসেও আমার উপায় ছিল না, তাই বিনয় ঘোষের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি চলে এলাম আপনার বাড়ি। আপনার অফিসে তো আর এসব বিষয় নিয়ে আলোচনা করা যায় না। আমি শঙ্কিত চিত্তে জিজ্ঞাসা করলাম, আপনি কি দিব্যেন্দু? আগে না, আমি তার ভগ্নিপতি। বছর 2 হলো ওর বোনকে আমি বিয়ে করেছি। আমরা থাকি বাংলাদেশের বাইরে। আমার স্ত্রী শাশুড়ির একমাত্র মেয়ে, তাই অনেক করে লিখেছিলেন পুজোর ছুটিতে কলকাতায় আসতে। 1 মাসের ছুটি নিয়ে এসেই তো এই অশান্তির মধ্যে পড়ে গেছি। সবই তো শুনেছেন বিনয়বাবুর কাছে। আমি সবই শুনেছি, শুনে খুব দুঃখও পেয়েছি। বিনয়বাবু আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আপনিই বলুন, এরকম একটা অবস্থা যেখানে, সেখানে কোন মুখ নিয়ে আমি তাদের কাছে উপস্থিত হই, কি বা সান্ত্বনা তাদের দিতে পারি?
ভদ্রলোক দুহাত জোড় করে অনুরোধ জানিয়ে বললেন, তবু আপনাকে একবার যেতে হবে সাগরবাবু, এ আমার একান্ত অনুরোধ আপনার কাছে। কেন বলছি জানেন? আমি আমার শাশুড়িকে, শ্যালককে অনেক বুঝিয়েছি। একটা গল্পের মধ্যে কে কি লিখেছে তা গায়ে মাখবার দরকার কি? কিন্তু শুধু এক কথা, আমার বোনকে নিয়ে, আমাকে নিয়ে প্রভাত যে জঘন্য ইঙ্গিত করেছে তার জ্বালা আমি সইতে পারছি না। আমি ওকে বলি, এসব গায়ে না মাখলেই তো ল্যাঠা চুকে যায়। ওর না হয় বোন, আরে সে তো আমারও স্ত্রী, আমি তো ওর মতন উন্মাদ হয়ে যাইনি। ভদ্রলোকের কথায় আমি বিস্ময় বোধ করলাম। এক্ষেত্রে এমন মানসিক স্থৈর্য আশাই করা যায় না। তবু কৌতূহলবশে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার স্ত্রী এ বিষয়ে কি বলেন? আমার স্ত্রী আমার চেয়েও বেশি নির্লজ্জ। গল্পটা পড়ে তো হেসেই বাঁচে না। সব সময় আমাকে ঠাট্টা করে বলে, কি গো, রামচন্দ্রের মতো তুমিও বলবে নাকি? সমাজ রঞ্জনতরে সুনীতিরে বিসর্জন দিব। এ কথা বলেই ভদ্রলোক উচ্চস্বরে প্রাণ খোলা হাসি হাসলেন। আমিও যোগ দিলাম। হাসতে হাসতেই বললেন, আমার স্ত্রী কিন্তু এই ব্যাপারটা খুব স্পোর্টিংলি নিয়েছেন। খুব হাসি খুশি মানুষ কি না?